রাজনৈতিক দলগুলি যদি সমঝোতা করতেই পারতো, তাদের ভিতরে যদি সেই শুভবুদ্ধিটা থাকতো, তাহলে তো হুম। ডক্টর ইউনূস এখানে থাকতেন না। অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম, তাদের কথাবার্তায় কিছুতেই আমি দেখি না যে তারা সহসা কোনো একটা নির্বাচনের দিকে যাচ্ছেন। ফখরুল জি। ইসলাম সাহেব বলছেন যে জনগণ যদি চায় আওয়ামী লীগ আসবে। এটাও একটা ভেগ কথা। জনগণ কিভাবে, কি মেকানিজম আছে জনগণের হাতে যে বলা যে আওয়ামী লীগকে ক্ষমতায় আনো বা আনো না? বাস্তবতা হচ্ছে যে যারা চিন্তা করছেন যে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে একটা ভালো পজিশনে যাবে, একটা সম্মানজনক ভাবে বিরোধী দল হবে, সরকার তো হতেই পারবে না, তো তারা আসলে চাঁদের আলোয় কাপড় সেঁকানোর চেষ্টা করছেন। জেনারেল সাহেব যেটা বললেন যে ইনায়েতুর রহিম সাহেবদের বাড়ি ঘুরিয়ে দিয়েছে, এই ঘটনা কিন্তু সব জায়গায় একই রকম। আওয়ামী হুম। লীগ, অ্যাকচুয়ালি আওয়ামী লীগের এই বর্তমান নেতৃত্ব বাংলাদেশের বর্তমান প্রজন্মের জনগণ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের গ্রহণযোগ্যতা নাই। তবে এলাকায় এলাকায় তাদের যেসব সন্ত্রাসী আছে তাদেরকে ভয় পায় যে এই যে শেখ হাসিনা যে হুমকি দেয়, মানে এটা ফেক যদিও, তো এই হুমকিটা তারা গুরুত্বের সহিত নেয় যে সে যদি এসে যায় তবে আবার বাংলায় এই দেশে রক্তের বন্যা হয়ে যাবে। এই ভয়টা তারা পায়। সুতরাং আওয়ামী লীগের ইলেকশনে কিছু করার, ভালো কিছু করার সম্ভাবনা দেখি না। গোপালগঞ্জ কেন্দ্রিক কিছু সিট তারা পাবে, এবং কিছু কিছু জায়গায় তারা সিট পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। হিটলারও কিছু কিছু জায়গায় পপুলার ছিল, কিছু কিছু জায়গায়, এটা হলো বাস্তবতা। এখন সমস্যা হলো যে আওয়ামী লীগকে কি আপনি ব্যান্ড করবেন কিনা, এই একটা প্রশ্ন এসে সামনে দাঁড়াইছে পার্টি হিসেবে। তা আমার হুম। ব্যক্তিগত হচ্ছে যে আহ, আপনার পার্টি হিসেবে কোনো পার্টিকে আপনি ব্যান্ড করতে পারেন না, এটা উচিত না। উচিত না। যারা এই অন্যায় অবিচার করছে তাদেরকে আপনি শাস্তি দেন। আমি একটা উদাহরণ দেই যে টেকনাফের কথা আপনাদের মনে আছে, ওসি আহ, ওসি প্রদীপের কথা যাদের মনে আছে তারা হুম। হয়তো এটা বলতে বুঝতে পারবেন যে আহ, তারা হয়তো বুঝতে পারবেন। এক মিনিট, আমি একটু করে মিউট করে নিচ্ছি আমার ফোনটা। হুম। ওসি প্রদীপ যে অনেক অত্যাচার মানুষ অবিচার করেছে। করছে, কমপক্ষে 200 লোককে সে হত্যা করছে, তো এখন আপনি কি করবেন? আপনি কি সে টেকনাফ পুলিশ স্টেশন বন্ধ করে দিবেন, না ওসি প্রদীপের বিচার করবেন? ঠিক তেমনি যেসব দুর্বৃত্ত, যেসব দুষ্কৃতিকারী, আহ, আপনার আহ, উম, আহ, আপনার কি বলে, এই যে দুর্নীতিবাজ লোকজন আওয়ামী লীগ নামক পার্টিটাকে ব্যবহার করে জনগণকে নিপীড়িত, নিপীড়ন করছে, আপনার লুটপাট করছে, তাদের বিচার করেন। আমি মনে করি কি, যারা এই আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটিতে ছিলেন, ডিস্ট্রিক্ট কমিটিগুলিতে ছিলেন, উপজেলা কমিটিতে গুলো ছিলেন, এমনকি ইউনিয়ন কমিটি ছিলেন, সবাইকে রাজনীতি থেকে আপনার বহিষ্কার করে দেওয়া উচিত। অর্থাৎ তারা আগামী 5 বছর হোক বা 7 বছর হোক, এমনকি 10 বছর হতে পারে, রাজনীতি থেকে তারা যদি বহিষ্কৃত হয়, অর্থাৎ তারা কোনো ইলেকশন করতে পারবে না কোনো পার্টিতেই। যদি কোনো পার্টি নমিনেশন দেয়, সে পার্টির উপরে আপনার অ্যাকশন নিতে পারেন। তাহলে হলো কি, এইসব লোকজন রাজনীতি থেকে ই হয়ে গেল, আপনার বাদ হয়ে গেল। আওয়ামী লীগ এর ভিতরে যেসব ভালো লোক আছে, একেবারে যে সবই খারাপ সেটা তো বলা যাবে না। আওয়ামী লীগের যারা জেনারেল সাপোর্টার, তাদের ভিতর থেকে নতুন নেতৃত্ব গড়ে উঠতে পারে। এটা একটা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পার্টিতে ভালো নেতৃত্ব যেন আসে। হুম। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি দেখেন বিএনপি কেন আওয়ামী লীগ চায়। বিএনপি মানে নিশ্চিত ওইটাকে যদি অনেকে ওইটাকে ছাত্র নেতারা মনে করছে পুনর্বাসনের জন্য বিএনপির অবস্থানটা, জামাত ইসলামের অবস্থানটাকে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার একটা আহ ইচ্ছা হিসেবে দেখতে চাচ্ছে ছাত্র নেতারা। তারা বলেছে যে এখানে দেখতে হবে যে আওয়ামী যেভাবে লীগকে দেশকে পথে পুনর, গেছে শেখ হাসিনা, আওয়ামী লীগ সে পথ এদেরকে পাঠিয়ে দেবে। ছাত্র নেতারা এমন হুঙ্কার দিয়েছে। আচ্ছা, ছাত্র নেতারা যে পুনর্বাসন বলতে আওয়ামী লীগ পার্টিকে বোঝাচ্ছে, না আওয়ামী লীগ পার্টির যারা অফিস হোল্ডার ছিল সেগুলো? আমার এখানে টার্গেট হচ্ছে যে আওয়ামী লীগের অফিস হোল্ডার যারা ছিলেন তাদের এগেনস্টে আপনি অ্যাকশন নেন। তাদেরকে আপনার, তারা তো এমনিও যেসব ক্রিমিনাল অফেন্স করছে,
ফৌজদারি অপরাধ করে বসে আছে, তারা তো জেলে যাবেন, তারা তো রাজনীতি করতে পারবেন না, এমনিও পারবে না, তারা জেলে থাকবেন। 2 বছর জেল হলে তারা তো আর পার্টিসিপেট করতে পারছেন না। কিন্তু সমস্যা হচ্ছে কি, যে বাংলাদেশের যে ব্যবস্থা, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার বিভাগের যে ব্যবস্থা, এতে কিন্তু আপনি সবাইকে এই আনতে পারবেন না আপনার এই বিচারের তারা ফাঁকগুলি অনেকেই চলে যাবে, যাচ্ছেও ইতিমধ্যে। সেই জন্য আমি মনে করি যারাই এইসব পার্টি হোল্ড করছেন, বলা যায় যে রেয়ার এক্সেপশন বাদে পার্টি পোস্ট হোল্ড করছে ডিস্ট্রিক্ট লেভেলে, উপজেলা লেভেলে, অথচ দুর্নীতি করে নাই শুধু আওয়ামী লীগ কেন, আপনার যুবলীগ, আপনার স্বেচ্ছাসেবক লীগ, আপনার ছাত্রলীগ তো ব্যান করছেন, ছাত্রলীগ ব্যান করছেন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এইসব লীগগুলি, যুব মহিলা লীগ, এদের কীর্তিকলাপ কি আওয়ামী লীগের থেকে খুব ভালো নাকি? এদেরকেও আপনার রাজনীতি থেকে যদি 2-4 লক্ষ দুর্বৃত্ত একেবারে বহিষ্কৃত হয়ে যায়, এই রাজনীতির ফিল্ড অনেক ভালো হতে পারে। এখন বিএনপি চাচ্ছে যে খালি মাঠে তারা গোল দিতে চাচ্ছেন না। আর একটা বিষয় হচ্ছে, তাদের একটা ভয় আছে যে আওয়ামী লীগের ব্যান করা হলো, ছাত্রলীগের ব্যান করা হলো, হয়তো ছাত্র দলকেও ব্যান করা হতে পারে ওই ওসিলায়, যে ক্যাম্পাসে কোনো রাজনীতি থাকবে না, হয়তো তারাও ব্যান্ড হয়ে যেতে পারেন। তারা তো 2 মাইনাস থিওরির দিকে তারা তো চিন্তিত, 1 মাইনাস তো হয়ে আছে, অ্যাকচুয়ালি 2 মাইনাস হয়েছে। বিএনপির যে এফেক্ট, প্র্যাকটিক্যালি যে মেইন লিডার, সে তো ইংল্যান্ডে আছে, তাকে তো আসতে সে পারেন নাই যে কোনো কারণেই হোক। আর শেখ হাসিনা তো এখান থেকে বিতাড়িত হয়ে চলেই গেছে, 2 মাইনাস কিন্তু হয়ে আছে। সুতরাং এই ভয়টা বিএনপির মধ্যে থাকা আমি মনে করি যৌক্তিক। আর একটা হচ্ছে যে আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে কথাটা বললেন, তাদের কার্যকলাপে প্রমাণিত হয়, অনুভূত হয়, প্রতীয়মান হয় যে তারা লেন্দি করতে চাচ্ছেন। তার একটা হচ্ছে, যেমন তারা এনকারেজ করছেন যে নতুন সংবিধান, নতুন সংবিধান করতে গেলে আপনার 6, 7, 8 বছর লেগে যেতে পারে, এই একটা প্লয়। আচ্ছা, যেমন আহ, আহ, উপদেষ্টা মহোদয় বললেন যে নতুন সংবিধানে, আমি তো কিছুটা হতভম্ব হয়ে গেছি। নতুন সংবিধান, উনি কি আগেই ডিসিশন নিয়ে ফেলছেন যে আমাদের আর একটা নতুন সংবিধান হবে? এই সংস্কার কমিটি রিপোর্টের আগেই যদি এটা উনি বলতে থাকেন, তাহলে তো বলবে এটা প্রি প্ল্যান। আরেকটা বিষয় যে উনি বললেন যে রাজনৈতিক দলগুলি যদি সমঝোতা করে আসতে পারে, যত তাড়াতাড়ি সমঝোতা করবে, তত তাড়াতাড়ি সংস্কার হবে, তত তাড়াতাড়ি ইলেকশন হবে। এটাও একটা ক্যাচ 22 সিচুয়েশন উনি সৃষ্টি করলেন। কারণ রাজনৈতিক দলগুলি যদি সমঝোতা করতেই পারতো, তাদের ভিতরে যদি সেই শুভবুদ্ধিটা থাকতো, তাহলে তো ডক্টর ইউনূস এখানে থাকতেন না। রাজনৈতিক দলগুলির ভিতরে আপনার এক হওয়া, এখানে আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয় নাই, সুতরাং আওয়ামী লীগ কিন্তু একটা রাজনৈতিক দল। আওয়ামী লীগের সাথে বিএনপির এখন বা জামাতের কিভাবে সমঝোতা হবে? কোনোভাবে সমঝোতা হওয়ার কোনো ই নাই। তারপরে দেখেন যে এখানে রাজনৈতিক দলগুলি নির্বাচন নিয়ে কিন্তু 2টা ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগে আওয়ামী লীগ, বিএনপি, এই এই যে আপনাদের বর্তমান যে নির্বাচন ব্যবস্থা, উইনার্স টেক অল, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, এই সিস্টেমে তারা একেবারে একেবারে তারা একাট্টা। অ্যাট দ্য সেম টাইম মেজরিটি অফ দি পলিটিক্যাল পার্টিজ, ছোট বলেন মাঝারি বলেন, তারা কিন্তু আনুপাতিক হারে নির্বাচন চাচ্ছে। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু আপনার বিবেচনায় আনতে হবে। সুতরাং একটা জটিল অবস্থার মধ্যে সৃষ্টি হয়েছে। আমি এই সংক্ষেপে যেটা বলতে চাই, যে এই বর্তমান সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম, তাদের কথাবার্তায় কিছুতেই আমি দেখি না যে তারা সহসা কোনো একটা নির্বাচনের দিকে যাচ্ছেন। এটা আমার কাছে মনে হচ্ছে না, কারণ অনেক কাজ বাকি আছে। যেমন আমরা ভোটার লিস্টকে, যে যে 4 বছরের একটা বিষয়, যদিও প্রধান উপদেষ্টা বলেছে 4 বছর, আমরা আমরা দ্বিতীয় পর্বে যদি ওটা নিয়ে আসতে আপনার কাছে, আমি আপাতত যে চূড়ান্ত কথাটা একটু জানতে চাচ্ছি, সেটা হলো যে তার মানে আপনি বলতে চাচ্ছেন বিএনপি মহাসচিব আজকে ফখরুল ইসলাম আলমগীর যেভাবে তিনি তার অবস্থানকে স্পষ্ট করেছেন যে জনগণ সিদ্ধান্ত নিক আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, আপনি সেভাবেই চাচ্ছেন যে আসলেই তাদেরকে নির্বাচনে আসার সুযোগ করে দেওয়া হোক, এরপর নির্বাচনের মাধ্যমেই, ভোটের মাধ্যমেই জনগণ রায় দিবে আওয়ামী লীগ কে দেশে রাজনীতি করবে কি করবে না। আমি আমি যেটা বলতে চাচ্ছি, যে আওয়ামী লীগের যে বর্তমান নেতৃত্ব যারা আছে, যারা দুর্বৃত্ত, যারা যারা দুষ্কর্ম অপরাধী করছে, তাদেরকে অবশ্যই শাস্তির অপরাধী সম্মুখীন। অপরাধী এবং বেশিরভাগ পলিটিক্যাল আওয়ামী লীগের অফিস হোল্ডার্সরা এই অভিযোগে অভিযুক্ত, তাদেরকে নির্বাচনের বাইরে রাখতেই হবে। তারা যদি আবার নির্বাচনে আসে, তাহলে শহীদের এই এই যে ত্যাগ তিতিক্ষা, এই যে রক্ত,
এটা বৃথা যাবে। যারা আপনার গুলি করার জন্য অর্ডার দিচ্ছে, যারা ছাত্রদেরকে আপনার ব্রাশ ফায়ার করে মারতে চাইছে, তাদের রাজনীতি করার দরকার নাই। তাদের রাজনীতি করার দরকার নেই। ব্যক্তি হিসেবে তারা বাংলাদেশের রাজনীতি থেকে নিজেদেরকে নির্বাসিত করে ফেলছেন। তাদের জীবন হবে অন্য রকমের। তাদেরকে কোনোভাবেই এই সমাজে গ্রহণ করা উচিত না। যারা এই সব এই এই সব দুষ্কর্ম করছে, মানে এটা যারা সাধারণ কোনো অপরাধীরা ছিল, অপরাধ না। যারা সরাসরি সরাসরি এই আন্দোলনের ছাত্রদের এবং আন্দোলনের বিপক্ষে থেকে সরকারের বিভিন্ন সংস্থাকে শক্তিকে ব্যবহার করে খুন করেছে, তাদেরকে রাজনীতির ভিতরে আনা যাবে না। তাদেরকে তাদেরকে নির্বাচন থেকে এবং রাজনীতি থেকে তাদেরকে অবশ্যই আপনি নিষিদ্ধ করার কথা বিরত বলছেন। রাখতে হবে। আর বাকি যারা নিরাপদ রয়েছে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়ে আচ্ছা, জনগণ। আর একটা বিষয়, আমি আসছি পরের পর্বে আপনার কাছ থেকে। শুধু একটা জিনিস আমি বলবো। ফখরুল ইসলাম সাহেব বলছেন যে জনগণ যদি চায় আওয়ামী লীগ আসবে। এটাও একটা ভেগ কথা। জনগণ কিভাবে, কি মেকানিজম আছে জনগণের হাতে যে বলা যায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনো বা আনো না? এই যে যেসব হয় যে আপনার অনলাইনের যেসব এই এই, যদিও যদিও মানুষ ভোট বলেছে হয়, যে এই ভোটগুলো কিন্তু রিলায়েবল না। না, এগুলো যদিও যদিও জনগণও বলছে যে প্রয়োজন একটা রেফারেন্ডাম। গতকালকে আমাদের আলোচনায় সেম আলোচনা করেছিলাম আমরা আপনি একটা। যদি রেফারেন্ডামে দিয়া যদি আপনার ফ্রি ফেয়ার একটা রেফারেন্ডাম করতে পারেন, তাহলে আপনি জাতীয় নির্বাচন করতেছেন না কেন? রেফারেন্ডাম তো একটা নির্বাচন, সেখানে একটা ইস্যু নিয়ে ভোট হয়। সে ভোটটা যদি বায়াস না হয়, যদি ফ্রি ফেয়ার ওয়েতে করতে পারে, তাহলে তো আপনার জাতীয় নির্বাচনের করার মতো একটা অবস্থা আছে। এখন এখানে সবকিছু নির্ভর করতেছে। বড় বড় সিদ্ধান্তগুলো যেগুলো নিয়ে বেশ বিতর্ক চলছে, এগুলির ব্যাপারে জনগণ মনে করছে যে না, ঠিক আছে, প্রয়োজন একটা রেফারেন্ডামের মাধ্যমে এই ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া হোক। করুক, একটা রেফারেন্ডাম করুক। তো জি, রেফারেন্ডাম করেও যেহেতু করা যেতে পারে যে এই যেহেতু বিষয়টা। সরকারের কোনো পার্লামেন্ট নাই, এই সরকার বড় বড় কিছু হুম সংস্কার হুম। করবে, সিদ্ধান্ত নেবে, শুধু এই সিদ্ধান্তগুলি জনগণের মারফত যদি হয় সেটাই বেশি ভায়াবল হবে বলে মনে করেন আমাদের যারা দর্শকরা রয়েছে, তারাও গতকালকে এরকম কিছু মতামত দিয়েছেন। আমি আপনার কাছে আসছি।